বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং ফর কনসাইনমেন্ট বিজনেস, 7 কলেজ আন্ডার ঢাকা ইউনিভার্সিটি, সিলেবাস ফর অনার্স থার্ড ইয়ার। এই টপিকটা হচ্ছে চ্যাপ্টার 3, পার্ট 1-এ আমরা কনসাইনমেন্ট বিজনেস অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করার প্রয়াস পাব। এর সাথে সাথে আমরা চেষ্টা করব রেকর্ডিং দ্য কনসাইনমেন্ট ট্রানজ্যাকশনস, এই বিষয়টি অ্যামাং দ্য পার্টিস দেখার চেষ্টা করব। তো মহান আল্লাহ আমাদের সহায় হবেন, আমরা লেকচারটা পারফেক্টলি শেষ করার চেষ্টা করব আল্লাহর রহমতে। আমি মুস্তাফা জামাল চৌধুরী, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, গভর্নমেন্ট তিতুমির কলেজ, ঢাকা। দেখি আমরা meaning of consignment. Consignment is an agreement between an owner and a third party consignee, whereby the consignee agrees to sell the owner's good in exchange for a fee or commission. তাহলে আমরা কি বুঝলাম? কনসাইনমেন্ট হচ্ছে এটা একটা অ্যারেঞ্জ এগ্রিমেন্ট, একটা চুক্তি কার মধ্যে, বিটুইন অ্যান ওনার, একটা মালিকের সাথে, অ্যান্ড এ থার্ড পার্টি, এবং তৃতীয় একটা পক্ষের সাথে। এই তৃতীয় পক্ষটার নাম হচ্ছে কনসাইনি। যেখানে কনসাইনি অ্যাগ্রিজ টু সেলস দ্য ওনার্স গুডস, তাহলে দুটো পক্ষ, একটা ওনার আর একটা কনসাইনি, এর মধ্যে চুক্তি, যে চুক্তি অনুযায়ী কনসাইনি ওনার মালিকের পণ্যগুলা বিক্রি করার জন্য রাজি হয়। কিসের বিনিময়ে? ইন এক্সচেঞ্জ ফর ফি অর কমিশন, কমিশন অথবা ফি এর বিনিময়ে। In other words, consignment is an arrangement in which an item is placed in the care of another until purchased by a buyer. তাহলে কনসাইনমেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্য কথায় যদি আমরা বলতে চাই বা ভিন্নভাবে যদি বলতে চাই, তাহলে আমরা বলবো কনসাইনমেন্ট হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট, যে অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা, যে ব্যবস্থার অধীনে একটা আইটেম বা পণ্য অন্যের কেয়ারে রাখা হয়। কতক্ষণ পর্যন্ত? বায়ার কর্তৃক ওই পণ্যটা বাই করা পর্যন্ত। তাহলে বায়ার কর্তৃক একটি পণ্য বাই করা পর্যন্ত সেটা মালিক ভিন্ন অন্য কারো কেয়ারে রাখা হলে এই বিষয়টার নাম হচ্ছে কনসাইনমেন্ট। আনটিল দ্য আইটেম ইজ সোল্ড, যতক্ষণ পর্যন্ত পণ্যটা বিক্রি হবে না, the consignor still claims ownership and is still responsible for anything that may happen to the item while it is in the care of the consignee. এখানে একটা কথা বলে রাখা ভালো যে মালিকানা আর কাস্টোডিয়ানের মধ্যে পার্থক্য কি? কোনো পণ্যের, কোনো সম্পদের, কোনো বিষয়ের যদি কেউ মালিকানা দাবি করতে চায় বা মালিকানা দাবি করে, তাহলে তার মালিক হওয়ার জন্য দুটো বিষয় খুব জরুরি। একটা হচ্ছে রিস্ক অফ দ্য আইটেম অর অ্যাসেটস, ওই অ্যাসেট সংক্রান্ত ঝুঁকি বিষয়টি। আরেকটা হচ্ছে এই প্লেজার, রিস্ক অ্যান্ড রেসপন্সিবিলিটি, এবং অ্যাসেট সংক্রান্ত যে দায়িত্ব, সেই দায়িত্ব। এই দুটো জিনিস যার উপর বর্তায় তিনি হচ্ছেন ওই সম্পদ, ওই পণ্য বা ওই বিষয়ের মালিক। তাহলে কেউ যদি কোনো পণ্য, সম্পদ বা বিষয়ের মালিকানা দাবি করতে চায়, তাহলে তার রিস্ক অ্যান্ড রেসপন্সিবিলিটি
ওই সংশ্লিষ্ট মালিকানা দাবিকারীর হতে হবে। এটা ছাড়া আমরা আরেকটু বলতে পারি, পেইন অ্যান্ড প্লেজার অফ অ্যান আইটেম of a goods or of an asset should be going to its owner. সেই জন্য বলা হচ্ছে until the item sold, যতক্ষণ পর্যন্ত পণ্যটা বিক্রি হবে, the consignor still claims ownership and is still responsible for anything that may happen to the item while it is in the care of consignee. কনসাইনমেন্টের সাথে তাহলে আমরা সংজ্ঞা অনুযায়ী দেখতে পেয়েছি যে দুটো পক্ষ জড়িত থাকে। একটা পক্ষ হচ্ছে কনসাইনর, হু ইজ কনসাইনর, ওনার অফ দ্য গুডস, অ্যান্ড অলসো কল্ড এজ প্রিন্সিপাল। তাহলে কনসাইনর বলতে আমরা বুঝবো পণ্যের মালিককে। এই পণ্যের মালিকেরকে আরেকটা নামে অভিহিত করা হয় কনসাইনমেন্ট বিজনেসে যখন এঙ্গেজড হয় তখন সেই নামটা হচ্ছে প্রিন্সিপাল, অর্থাৎ প্রধান। আর আরেকটা পক্ষ হচ্ছে, বা আমাদের সঙ্গে অনুযায়ী থার্ড পার্টি হচ্ছে কনসাইনি। হু ইজ কনসাইনি ইজ দ্য সেলার অফ দ্য গুডস অ্যান্ড অলসো কল্ড এজ এজেন্ট। হোয়াট ডাজ দে ডু? আমরা তো একটা কথা বলছি, একজন ওনার হবে, আরেকজন হচ্ছে পণ্যের বিক্রেতা হবে। তাহলে তারা উভয়ে কি করবে আমরা একটু দেখার চেষ্টা করি। কনসাইনি ডাজ গুডস অ্যান্ড, কনসাইনি কি করবে? পণ্যটা পাঠাবে। কার কাছে পণ্যটা পাঠাবে? আমরা ডান পাশে দেখতে পাচ্ছি কনসাইনি ডাজ রিসিভ গুডস। তাহলে কনসাইনর ডাজ সেন্ড গুডস, কনসাইনি ডাজ রিসিভ গুডস। আমরা এই জিনিসটা পড়ার সাথে সাথে একটা জিনিস খেয়াল করব, এই যে ইভেন্টগুলা, এই কাজগুলা, কনসাইনরের কাজ হচ্ছে পণ্য পাঠানো, কনসাইনির কাজ হচ্ছে পণ্য গ্রহণ করা। এই দুটো যখনই অ্যাকাউন্টিং পড়বো, আমরা অ্যাকাউন্টিং নিয়ে চিন্তা করব, কথা বলবো, তখন দেখব যে ঘটনাটা যদি ট্রানজেকশনে পরিণত হয়, ঘটনা যদি লেনদেনে পরিণত হয়, তার জন্য আমাদেরকে রেকর্ড করতে হবে, অর্থাৎ জার্নাল এন্ট্রি দিতে হবে। সেই জন্য আমরা দেখি কনসাইনর ডাজ সেন্ড গুডস, কনসাইনর তার পণ্যটা পাঠালো। এটার সাথে যদি আর্থিক সংশ্লিষ্টতা থাকে তাহলে এটার জন্য জার্নাল হবে। কনসাইনি ডাজ রিসিভ গুডস, এটার সাথে যদি আর্থিক সংশ্লেষ থাকে তাহলে এর জন্য জার্নাল হবে। সেকেন্ড টাস্ক হচ্ছে সেকেন্ড বিষয় হচ্ছে কার কাছে পাঠাচ্ছে? টু কনসাইনি। এখানেও সেকেন্ড বিষয় হচ্ছে কার কাছ থেকে গ্রহণ করছে? ফ্রম কনসাইনর। এই কথাটা সেন্ড গুডস এর সাথে রিলেটেড। এখন দেখি কনসাইনর কেন পাঠিয়েছে? টু সেল দ্য গুডস। আর কনসাইনরের সেক্ষেত্রে কাজ হচ্ছে সেল দ্যাম টু কাস্টমার। তাহলে কনসাইনর কনসাইনির কাছে পাঠাচ্ছে পণ্যটা বিক্রি করার জন্য, আর কনসাইনি কি করছে? সেল দ্যাম টু দ্য কাস্টমার on cash or credit basis. On cash or credit basis, এটা একসাথে হলে ভালো হতো। Sell them to customer on cash or credit basis. আচ্ছা, আবার আমরা কনসাইনরের দিকে গিয়ে দেখি। On his behalf, consignor send goods to consignee to sell them on his behalf. কার পক্ষে? কনসাইনরের পক্ষে, নিজের পক্ষে। তাহলে আর কনসাইনি কি করছে? রিসিভ গুডস ফ্রম কনসাইনর টু সেল দ্যাম টু কাস্টমার্স অন ক্যাশ অর ক্রেডিট বেসিস অন বিহাফ অফ কনসাইনর।
তাহলে এই যে কাজগুলো করার জন্য কনসাইনর কনসাইনিকে বলছে, কনসাইনি রাজি হচ্ছে, হোয়াট ইজ দ্য কনসিডারেশন, প্রতিদানটা কি? লাস্ট লাইন, অন কমিশন বেসিস। আর তাহলে কনসাইনিও কি করবে? গেটস কমিশন অ্যান্ড কমিশন পাবে, আর অ্যান্ড রিইম্বার্সমেন্ট অফ হিজ এক্সপেন্সেস, এবং এই কনসাইনমেন্ট সংক্রান্ত বিষয়ে কনসাইনি যে ব্যয়গুলো সম্পাদন করেছে তা রিইম্বার্স করতে পারবে, পুনরুদ্ধার করতে পারবে। নেক্সট আমরা দেখি তাহলে আমরা কি বুঝলাম। আমরা কিছু আইটেম নিয়ে আলোচনা করি যেটা কনসাইনমেন্ট বিজনেসের সাথে টার্মিনোলজি হিসাবে ব্যবহার হবে। যেমন কনসাইনর, দ্য ওনার অফ গুডস who sends the goods to an agent for sales. 2 number, consignee, who sells the goods for the consignor, sells the goods and collects the money from the customer, will pay the consignor the net proceeds. Proceeds minus expenses minus commission is net proceeds. তাহলে কনসাইনি কি করবে? বিক্রিত পণ্যের বিক্রয় মূল্য বিয়োগ সে যে খরচগুলো নির্বাহ করেছে সেই খরচগুলা এবং সে যে কমিশন প্রাপ্য হয়েছে সেগুলা বিয়োগ করতে হবে। তাহলে নেট অ্যামাউন্টটা তার কাজকে উইল পে দ্য কনসাইনর, আচ্ছা, এন্ড প্রোভাইড দ্য কনসাইনর অ্যান অ্যাকাউন্ট সেলস। এই যে সে কি পণ্য পেয়েছে, কি পণ্য বিক্রি করেছে, এটার পিছনে কত টাকা খরচ করেছে এবং কত টাকা কমিশন পেয়েছে, এই সমস্ত জিনিস একটা স্টেটমেন্টে লিখিত থাকে। সেই স্টেটমেন্টটাকে বলা হয় অ্যাকাউন্ট সেলস। এখানে অল দ্য প্রসিডস অ্যান্ড এক্সপেন্সেস শো করা হয়। 3 নম্বর হচ্ছে গুডস সেন্ট অন কনসাইনমেন্ট। Goods sent on consignment are the property of the consignor until the goods are sold. এই বিষয়টাতে একটা কথা বলে রাখা ভালো, কনসাইনর পণ্যের মালিকানা পরিবর্তন না করে তার পণ্যটুকু নিজের ব্যবসার এরিয়া থেকে আরেকজন থার্ড পার্টির কাছে পাঠিয়ে দেয়, কিন্তু মালিকানার পরিবর্তন হয় না। এই জন্য ওই থার্ড পার্টি, আমাদের এখানে কনসাইনি পণ্য রিসিভ করার জন্য তার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে না। যেহেতু কনসাইনি পণ্য রিসিভ করার জন্য তার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে না, সেহেতু পণ্য রিসিভ করার জন্য যা কোনো জার্নাল কনসাইনিকে দিতে হয় না। বাট কনসাইনর, তার বিষয়টা কি? তার বিষয় হচ্ছে তার পণ্যটা বা তার সম্পদটা, ইনভেন্টরিটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হচ্ছে। সে যেহেতু স্থানান্তর করছে, সে বলবে যে, যেমন আমরা যদি বলি যে আমার টাকা আছে একটা ব্যাংকে, তাহলে আমি সেই ব্যাংক থেকে যদি আরেকটা ব্যাংকের আরেকটা অ্যাকাউন্টে যদি এটাকে ভাগ করতে চাই, তাহলে আমি বলবো না যে আমার এই ব্যাংকে যে টাকা ছিল সেই টাকাটা কমে ওই ব্যাংকে বেড়েছে। ঠিক এখানেও কনসাইনরের একটা সেন্ট্রাল স্টোরেজে পণ্যগুলো আছে, সেখান থেকে সে কনসাইনমেন্ট নামক একটা ব্যবসায়িক সেগমেন্টের জন্য কি করছে? থার্ড পার্টির কাছে পাঠাচ্ছে। এই পাঠানোর জন্য কনসাইনর ওই যে এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিজেরই অন্য ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফারের জন্য যেরকম এক ব্যাংক অ্যাকাউন্টে কমে যায়, অন্য ব্যাংক অ্যাকাউন্টে বেড়ে যায়, এখানেও তার নিজস্ব স্টকটা গুডস সেন্ট অন কনসাইনমেন্ট নামে নতুন একটা স্টোরেজে যাচ্ছে, এটা বোঝানো হয়। এই জন্য গুডস সেন্ট অন কনসাইনমেন্ট আর দ্য প্রপার্টি, এটা একটা সম্পদ, ইনভেন্টরির মতোই একটা সম্পদ অফ দ্য কনসাইনর until the goods are sold. The consignor should include all the unsold goods on consignment in his closing stock. তাহলে একজন কনসাইনর কি করবে? তার যে ক্লোজিং স্টক, ইয়ার এন্ড ক্লোজিং এ অথবা অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে, সেখানে ক্লোজিং স্টকের মধ্যে গুডস সেন্ট অন কনসাইনমেন্টের আওতায় যে আনসোল্ড স্টক আছে সেগুলোও সে
অবশ্যই প্রদর্শন করবে। এখন আমরা দেখি প্রোফর্মা ইনভয়েস। A pro forma invoice is a document prepared by the consignor which is sent to the consignee along with the goods. একটা চালান, প্রোফর্মা ইনভয়েস মানে একটা চালান। চালানটা কি করা হয়, পণ্যের সাথে এটা কনসাইনির কাছে পাঠানো হয়। ইট কন্টেইনস, এর মধ্যে কি আছে, দ্য ডিটেলস উইথ রেসপেক্ট টু দ্য কোয়ান্টিটি অফ গুডস অ্যান্ড, প্রেরিত পণ্যের পরিমাণ থাকে এখানে, রেটস দাম থাকে বা মূল্য থাকে, at which the goods are sent and another terms and condition of sending the goods on consignment। তাহলে কনসাইনমেন্টের অধীনে পণ্যটা প্রেরণের জন্য অন্য যে কন্ডিশনগুলো শর্তসমূহ আছে সেটাও এই প্রোফর্মা ইনভয়েসের মধ্যে লিপিবদ্ধ থাকে। তাহলে হোয়াট ইজ প্রোফর্মা ইনভয়েস? প্রোফর্মা ইনভয়েস is called as like as Bangla Chalan, which is along with the consigned goods, which it contains details with respect of quantity of the goods and rates of the goods. Also it contains the terms and condition for sending the goods on consignment. Account sales, অল্প আগে account sales নিয়ে আমরা কথা বলেছি। An account sales is a statement prepared and sent by the consignee to the consignor. It contains the details with regards to the quantity of goods received, sales made, expenses incurred, commission, amount sent, and the balance payable by the consignee. তাহলে এখানে কি কি থাকছে? নাম্বার 1, কি পরিমাণ পণ্য কনসাইনি রিসিভ করেছে। নাম্বার 2, কি পরিমাণ পণ্যের বিক্রয় সংগঠিত হয়েছে এবং সেটার মূল্য কত। নাম্বার 3, এই কনসাইনমেন্টের এগেনস্টে বিপরীতে কনসাইনি যে খরচগুলো করেছে সেই এক্সপেন্সগুলা, কনসাইনি যে কমিশন প্রাপ্য সেই কমিশনটা, এবং এই যে পণ্যের বিক্রয় মূল্য থেকে এক্সপেন্সেস এবং কমিশন বাদ দিলে যা থাকে সেটার মধ্য থেকে কত টাকা সে পাঠিয়েছে কনসাইনরের কাছে এবং কত টাকা ব্যালেন্স আছে, এই সমস্ত বিষয় অ্যাকাউন্ট সেলসে সন্নিবেশিত থাকে। তাহলে হোয়াট ইজ অ্যাকাউন্ট সেলস এবং হু মেনটেইন ইট অর হু প্রিপেয়ার ইট? কনসাইনি প্রিপেয়ার দ্য অ্যাকাউন্ট সেলস। আমাদের শুরুতেই একটা জিনিস ছিল, কি আলোচনা করব, সেখানে একটা কথা ছিল ক্যারেক্টারিস্টিক্স অফ কনসাইনমেন্ট, কনসাইনমেন্টের বৈশিষ্ট্য। The following are the important characteristics of consignment. Number 1, objective. এটা সহজ কথা, একজন মালিক কেন তার পণ্যটুকু অন্যের কাছে পাঠাবে? অবশ্যই তার ব্যবসাটাকে একটু অন্য জায়গায় অন্য লোকের মাধ্যমে প্রশস্ত করার জন্য। Goods are forwarded by the consignor to the consignee with an objective of sale at a profit. তাহলে কি যেন বলে, মুনাফায় পণ্য বিক্রির উদ্দেশ্যেই কনসাইনমেন্ট বিজনেসটা হয়, এতে কনসাইনের নিকট পণ্যগুলো পাঠিয়ে দেয়। ওনারশিপ, এই কথাগুলো এতক্ষণ আলোচনা হয়েছে, সুতরাং আমি শুধুমাত্র রিসাইট করে যাব। তবে তোমাদের বোধগম্যতার মতো করে, ইফ ইউ অ্যাটেন্টিভ, সিনসিয়ার, দেন you can realize the lecture. Ownership. In consignment, the consignee does not buy the goods. In consignment, the consignee does not buy the goods. He merely undertakes to sell them. সে শুধুমাত্রই merely, কোনো একটা মাত্র অর্থে, এখানে কোনো ব্যাখ্যার কিছু নাই, বোঝানোর কিছু নাই, অন্য কোনো উদ্দেশ্য নাই, merely undertakes the goods to sell them on behalf of the consignor. Hence, the ownership in the goods remain with consignor till it is sold by the consignee. যদি এটা সোল্ড হয়ে যায় তাহলে অবশ্যই মালিকানাটা বায়ারের কাছে চলে যায়, সেই জন্য এই কথাটা বলা হয়েছে।
The ownership in the goods remain with consignor till it is sold by the consignee. The relationship between consignor and consignee is that of a principal and an agent. Consignor একজন প্রিন্সিপাল এবং কনসাইনি একজন এজেন্ট হিসেবে তাদের মধ্যকার সম্পর্কটা চিহ্নিত হয়, অ্যান্ড নট অফ এ ডেটর অ্যান্ড ক্রেডিটর। অর্থাৎ এই যে কনসাইনমেন্ট বিজনেসে কনসাইনর এবং কনসাইনির যে রিলেশনশিপটা, সেটা যদিও পণ্যের একটা আর্থিক অঙ্কেও পরিমাপযোগ্য পণ্যের সরবরাহ হচ্ছে, একজনের নিকট থেকে আরেকজনের কাছে যাচ্ছে, তবুও তাদের মধ্যে সম্পর্কটা দেনাদার পাওনাদারের মতো নয়। An agent becomes indebted for all amounts realized on behalf of the principal. হ্যাঁ, পণ্যটা যদি বিক্রি করে ফেলে কনসাইনি, তাহলে অবশ্যই পণ্যের বিক্রয় মূল্য তার কাছে যেটা কালেক্টেড আছে এর জন্য কনসাইনি একজন দেনাদার হিসেবেই বিবেচিত হবে। Next, expenses. As consignment is not a sale, whatever the consignee does is on behalf of the consignor. যেহেতু এটা পণ্যের বিক্রয় না, পণ্যের মালিকানা রিস্ক অ্যান্ড রেসপন্সিবিলিটি ট্রান্সফার হচ্ছে না, সেহেতু এই কনসাইনমেন্টের এগেনস্টে কনসাইনরের যে ব্যয়গুলো আছে সেটা আসলে কনসাইনরের এগেনস্টে কনসাইনের যে ব্যয়গুলো আছে সেটা আসলে কনসাইনরের জন্যই করা হয়, এটা কনসাইনের নিজস্ব ব্যয় নয়। Thus the consignor should reimburse all legitimate expenses incurred by the consignee for selling and receiving the goods. সঙ্গত কারণেই কনসাইনি এই কনসাইনমেন্ট পণ্যের বিষয়ে যুক্তিযুক্ত এবং আইনানুগ যে সমস্ত ব্যয় নির্বাহ করে থাকে সেগুলো অবশ্যই সে পুনরুদ্ধার করতে পারে বা করে। Stock of goods. Any stock remaining unsold with the consignee belongs to the consignor. তাহলে অবশ্যই আনসোল্ড গুডস এর স্টক যেটুকু কনসাইনির নিকট থাকে তার মালিকানা কনসাইনের থাকে। কমিশন. The consignee agrees to sell the goods for an agreed rate of commission. He is therefore allowed to deduct his commission due from the sales proceeds. সহজ কথায় বোঝা যাচ্ছে কমিশনটা সেলস প্রসিড থেকে সে অবশ্যই বাদ দিয়ে রাখে। Position. The goods will be in the possession of the consignee. Consignee নিকট থাকে until it is sold on behalf of the consignor. Repossession. The consignor can repossess the goods from the consignee at any time. যেহেতু কনসাইনমেন্ট গুডস এর মালিকানা কনসাইনরের থাকে, সেহেতু কনসাইনর যে কোনো সময় কনসাইনের নিকট থেকে পণ্যটা নিজের কাছে নিয়ে আসতে পারে। Profit or loss. Since the consignee acts on behalf of consignor, the profit or loss on sale of goods belong to the consignor. কনসাইনমেন্ট বিজনেসের প্রফিট বা লস হচ্ছে কনসাইনরের, কনসাইনির বিষয় না, কনসাইনি শুধু কমিশনটুকু প্রাপ্য। Expenses on consignment. There are two types of expenses on consignment. Number one, non-recurring expenses. Number two, recurring expenses. Non-recurring expenses, the expenses which do not arise repeatedly for a particular commission are called non-recurring expenses. Non-recurring expenses are particular consignment. আমি আবার পড়ছি, non-recurring expenses হচ্ছে the expenses which do not arise repeatedly for a particular consignment are called non-recurring expenses. Non-recurring expenses are incurred for bringing goods to the godown of the consignee. অর্থাৎ পণ্যটা কনসাইনির পজিশনে সেলেবল করার জন্য
পুনঃ পুনঃ যে ব্যয়গুলো সংগঠিত হয় না সেগুলো হচ্ছে নন রেকারিং এক্সপেন্সেস। Such expenses are generally incurred on the consignment as a whole. এটা সাধারণত কনসাইনমেন্টের জন্য একবারই ব্যবহৃত হয়, নির্বাহ করা হয়। The non-recurring expenses are incurred partly by the consignor and partly by the consignee. Non-recurring expense সাধারণত দেখা যায় কনসাইনরও কিছু নির্বাহ করে আর কিছু কনসাইনিও নির্বাহ করে। সরি, আচ্ছা। The consignor usually incurs expenses. Consignor সাধারণত ব্যয়গুলো নির্বাহ করে। কোন ধরনের ব্যয়? such as packing, cartage, loading charges, freight, etc. অর্থাৎ কনসাইনির গোডাউন পর্যন্ত পৌঁছানোর পথে তার পক্ষের প্যাকিং, কার্টেজ, লোডিং চার্জেস এবং ফ্রেটগুলা সাধারণত কনসাইনর নির্বাহ করে on sending the goods to the consignee. But consignee usually incurs expense such as dock duties, custom duties, clearing charges, etc. on receiving the goods from the consignor. অর্থাৎ দুটো এন্ড আছে, মাথা আছে। একটা এন্ড হচ্ছে কনসাইনরের এন্ড আর একটা হচ্ছে কনসাইনির এন্ড। কনসাইনরের এন্ডের যে ব্যয়গুলা কনসাইনর নির্বাহ করে, কনসাইনির দিকের ব্যয়গুলা যদিও কনসাইনি ব্যয় করার দরকার নেই, আসলে ব্যয়টা অন বিহাফ অফ কনসাইনর করা হয়, তারপরও যে এই ব্যয়গুলো কি কনসাইনর এসে নির্বাহ করে যাবে নাকি কনসাইনি ব্যয় নির্বাহ করার পর সেলস প্রসিড থেকে সেটা বাদ দিয়ে রাখবে। যাই হোক, রেকারিং এক্সপেন্সেস তাহলে বিপরীতটা, যে ব্যয়গুলা এই পণ্যের পেছনে পুনঃ পুনঃ খরচ হচ্ছে, সময়ের সাথে সম্পর্কিত, চালানের সাথে সম্পর্কিত না, সেগুলো হচ্ছে রেকারিং এক্সপেন্স। দ্য ইনডিরেক্ট এক্সপেন্সেস ইনকার্ড রিপিটেডলি on the same consignment are called recurring expenses. Recurring expenses are incurred after the goods have reached the consignee's place or go down. Advertising, discount on bills, commission on collection of checks, traveling expenses of salesmen, bad debts, etc. Some are example of the recurring expenses incurred by the consignor. On the other hand, go down rent, go down insurance, sales promotion, etc. are the example of the recurring expenses incurred by the consignee. Different types of commission given to consignee under consignment. তাহলে কনসাইনি এবং কনসাইনরের মধ্যে বা কনসাইনর এবং কনসাইনির মধ্যে যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে, সে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে স্রেফ কনসাইনরের পণ্য কনসাইনি বিক্রি করে দেবে। তাহলে হোয়াট ইজ দ্য কনসিডারেশন ফর কনসাইনি? দ্য কনসিডারেশন ফর কনসাইনি ইজ কমিশন। এই কমিশন আবার কয়েক প্রকার হতে পারে। Such commission is paid in lieu of service rendered by the consignee in the form of selling the goods. Theoretically, there are three types of commission. Number one হচ্ছে ordinary commission. Ordinary commission is the fixed percentage of commission paid the consignor to the consignee. তাহলে ordinary commission কি? একটা fixed percentage of commission কিসের উপর? Paid by the consignor to the consignee, calculated on the total sales made the consignee. এটা কার উপর ক্যালকুলেশন করা হয়? যে টোটাল সেলস মেড মানে সেলসের উপর। দুই হচ্ছে ডেল ক্রেডার কমিশন। ইট ইজ স্পেশাল কমিশন গিভেন বাই দ্য কনসাইনর টু দ্য কনসাইনি। এটা হচ্ছে একটা স্পেশাল কমিশন কনসাইনর কনসাইনিকে দেয়। কি জন্য দেয়? জেনারেলি কনসাইনি ইজ নট অ্যালাউড টু সেল গুডস অন ক্রেডিট বেসিস। সাধারণত যেহেতু পণ্যের মালিক হচ্ছে কনসাইনর, এখন কনসাইনর কনসাইনিকে পণ্য বিক্রি করতে দিচ্ছে, নিশ্চয়ই কনসাইনির এরিয়াতে, কনসাইনির পরিচিত জায়গায়, যেখানে কনসাইনর হয়তো পরিচিত না, তাহলে এই কনসাইনমেন্ট বিজনেসে সাধারণত বাকিতে বিক্রয় অ্যালাউ করা হয় না। অ্যালাউ করা না হলে ইফ হি ইজ অ্যালাউড টু সেল গুডস অন ক্রেডিট, এখন যদি কনসাইনি যে
বাকিতে পণ্য বিক্রয় করার অধিকার দেয়া হয়, ক্ষমতা দেয়া হয়, তাহলে অবশ্যই এমন একটা ব্যবস্থা করা উচিত যে দেনাদার যেন কনসাইনরের না হয়। বাকিতে বিক্রয়ের যে দেনাদার সংক্রান্ত ঝুঁকি তা যেন কনসাইনির নিজের থাকে। সেই জন্য কি করা হয়, এই জন্য কনসাইনিকে একটা এক্সট্রা কমিশন দেওয়া হয়। When this commission is paid, the consignee has to bear the loss of bad debts. আরেকটা হচ্ছে overriding commission. Commission given to the consignee in addition to the normal commission. Purpose of such incentive is to motivate the consignee to create market for new product. তাহলে কনসাইনি প্রোডাক্ট মার্কেটে অ্যাডভার্টাইজ করার জন্য, পরিচিত করার জন্য এই কমিশনটা সাধারণত দেয়া হয়। Sometimes this additional commission is allowed to consignee where certain sales limits have been exceeded. অর্থাৎ কখনো কখনো ইনসেন্টিভ হিসাবে, অর্থাৎ সেলসের পরিমাণ বৃদ্ধির জন্য একটা লিমিট এক্সিড করলেও ওভাররাইডিং কমিশন দেওয়া হয়। অ্যাকাউন্টিং ফর কনসাইনমেন্ট, তাহলে আমরা ফ্লোর চার্টটা দেখি। কনসাইনর, ওনার অফ দ্য গুডস, সেন্ড দ্য গুডস টু দ্য কনসাইনি, কনসাইনি নেট প্রসিড প্লাস সেলস অ্যাকাউন্ট কনসাইনারের কাছে পাঠায়। কনসাইনর কনসাইনমেন্ট অ্যাকাউন্ট তৈরি করে, গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট তৈরি করে এবং কনসাইনি অ্যাকাউন্ট তৈরি করে। আর কনসাইনি শুধুমাত্র কনসাইনর অ্যাকাউন্ট তৈরি করে। জার্নাল এন্ট্রিজ, কনসাইনর বুকস। আচ্ছা, আমরা অল্প আগে আলোচনা করেছি, তখন দেখেছি অন সেন্ডিং গুডস, পণ্য পাঠানোর জন্য। পণ্য পাঠালে কনসাইনরের কি হয়, এক জায়গার সম্পদ অন্য আরেকটা জায়গা স্থানান্তরিত হয়। সেজন্য সে বলে ওই জায়গাটাকে সে ডিফাইন করা হয় এইভাবে, এটা একটা আলাদা অপারেটিং সেগমেন্ট। কনসাইনমেন্ট আমরা যে অল্প আগে দেখেছি, কনসাইনর তিনটা অ্যাকাউন্ট মেনটেন করে। একটা হচ্ছে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে গুডস অ্যান্ড কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে কনসাইনি অ্যাকাউন্ট। কনসাইনমেন্ট অ্যাকাউন্ট হচ্ছে একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মতো, অর্থাৎ সমস্ত ব্যয় এই কনসাইনমেন্ট বিজনেসের জন্য উইথ প্রোডাক্ট প্রাইস কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট হয়। আর প্রোডাক্টটা আনসোল্ড হওয়া পর্যন্ত প্রোডাক্টের কস্ট এবং নন রেকারিং এক্সপেন্সেসগুলা গুডস অ্যান্ড কনসাইনমেন্টে লিপিবদ্ধ করতে হয়। আর কনসাইনি অ্যাকাউন্টে কি থাকে, কনসাইনি অ্যাকাউন্টে কনসাইনির সাথে দেনা পাওনার বিষয়গুলো থাকে। তাহলে প্রথম সেন্ডিং গুডস, পণ্যের মূল্যের জন্য কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট এবং গুডস অ্যান্ড কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট হয়। যখন অর্থাৎ কনসাইনমেন্ট নামক বিজনেসের ব্যয় নির্বাহ করা হচ্ছে, পণ্যের মূল্যটা সেখানকার ব্যয়। অন এক্সপেন্সেস ফর সেন্ডিং গুডস, আমরা দেখেছি রেকারিং এবং নন রেকারিং সব ধরনের খরচ যে অংশটুকু কনসাইনর নির্বাহ করে কনসাইনর, সেই অংশটুকুর জন্য অবশ্যই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে। আমরা অল্প আগে বলেছি কনসাইনমেন্ট বিজনেস সংক্রান্ত সমস্ত নির্বাহকৃত ব্যয় এবং প্রেরিত পণ্যের মূল্যের জন্য কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে। আর ব্যয়টা যে ফর্মে নির্বাহ করেছে, যদি নগদে নির্বাহ করি তাহলে বলবো ক্যাশ ক্রেডিট, যদি ব্যাংকের চেকের মাধ্যমে তাহলে ব্যাংক ক্রেডিট, যদি দেখা যায় বাকিতে নির্বাহ করেছে তাহলে বলবো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, যেটা এখানে লিখিনি। অন অ্যান অ্যাডভান্স মেড বাই দ্য কনসাইনি, এই যে এতগুলো পণ্য কনসাইনির কাছে পাঠিয়ে দেবে, মালিকানার পরিবর্তন হবে না, তাহলে দেখা যায় যে সাধারণত কনসাইনি কিছু অ্যাডভান্স কনসাইনরকে দেয়, তাহলে অবশ্যই কনসাইনর বলবে ক্যাশ ডেবিট, আর এটা তো অ্যাডভান্স, এই জন্য কনসাইনিস পার্সোনাল অ্যাকাউন্ট ক্রেডিট। এখন যদি কনসাইনির নিকট থেকে
যে অ্যাডভান্স মানিটা পাইছে সেটা ক্যাশে পাইতে পারে, ব্যাংকে পাইতে পারে, বিলস রিসিভেবল আকারে পাইতে পারে। এখন বিলটা যদি ডিসকাউন্ট করা হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট, বিলস রিসিভেবল ক্রেডিট। অন এক্সপেন্স ইনকার্ড বাই দ্য কনসাইনি, কনসাইনি যদি এক্সপেন্স ইনকার্ড করে তাও তো কনসাইনমেন্ট বিজনেসের জন্য, সেই জন্য জার্নাল হবে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, কনসাইনিস পার্সোনাল অ্যাকাউন্ট ক্রেডিট। সেলস মেড বাই দ্য কনসাইনি, এখন কনসাইনি যদি সেলস মেড করে, যেটা অ্যাকাউন্ট সেল পাওয়ার পরে কনসাইনর জানবে, সেটার জন্য কনসাইনিস পার্সোনাল অ্যাকাউন্ট ডেবিট, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। এই যে দেখো, কনসাইনমেন্ট একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মতো, এর বিপরীতে যে ব্যয়গুলো হচ্ছে ডেবিট হবে, আর আয়গুলোর জন্য কী হবে, ক্রেডিট হবে। এরপরে কনসাইনিস কমিশনের জন্য, তাও কনসাইনমেন্টের ব্যয়, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, কনসাইনিস পার্সোনাল অ্যাকাউন্ট ক্রেডিট। গুডস রিটার্ন বাই দ্য কনসাইনি, কনসাইনি যদি পণ্য ফেরত দিয়ে দেয় তাহলে কনসাইনর বলবে ওই যে পণ্য পাঠানোর প্রথম জাবেদা ছিল তার উল্টা জাবেদা। কি জাবেদা? কনসাইন, গুডস অ্যান্ড কনসাইনমেন্ট ডেবিট, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। এখন সব ব্যাড ডেট এক্সপেন্স। Bad debt expense incurred when a consignee is entitled to the deal creditor commission, no entry for bad debt. অর্থাৎ যদি কনসাইনি ডেল ক্রেডার কমিশন পায় বাকিতে পণ্য বিক্রয়ের জন্য, তাহলে অবশ্যই বাকিতে পণ্য বিক্রয় সংক্রান্ত সমস্ত রিস্ক কার? কনসাইনির। সেই জন্য কনসাইনের বইতে এটার জন্য কোনো জাবেদা হবে না। এই জন্য বলছি ব্যাড ডেট ইনকার্ড when, within the bracket কি আছে, when a consignee is entitled to deal creditor commission, no entry for bad debts is to be passed, such as a loss to be borne by the consignee by himself. Otherwise, the loss on account of bad debt should be borne by the consignor. অর্থাৎ deal creditor commission না থাকলে ব্যাড ডেট এক্সপেন্সেসের জন্য কনসাইনর জার্নাল করবে। তাহলে এটা কনসাইনমেন্ট বিজনেসের একটা এক্সপেন্স, সেই জন্য কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর কনসাইনিস পার্সোনাল অ্যাকাউন্ট ক্রেডিট। রিমিটেন্স বাই দ্য কনসাইনি ইন ফুল সেটেলমেন্ট, আমরা কি করলাম, পণ্য পাঠালাম, পণ্যের পেছনে ব্যয় নির্বাহ করলাম, অ্যাডভান্স গ্রহণ করলাম, সেল করলো, ব্যাড ডেটের হিসাবভুক্ত করলাম, তারপরে দেখা গেল যে হিসাব নিকাশ করে ফাইনাল অ্যামাউন্টটা কনসাইনারের নিকট পাঠাবে। সেজন্য জাবেদা হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট অথবা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট অথবা বিলস রিসিভেবল ডেবিট এবং কনসাইনিস পার্সোনাল অ্যাকাউন্ট ক্রেডিট। তো শিক্ষার্থীরা, আজকের লেকচারটা এই পর্যন্ত। আমরা কি পড়লাম তাহলে? কনসাইনমেন্ট অ্যাকাউন্টের ডেফিনেশন পড়লাম, মিনিং পড়লাম, এই অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু টার্মিনোলজি দেখলাম, ক্যারেক্টারিস্টিক্স অফ কনসাইনমেন্ট দেখলাম। তারপরে আমরা আরও কি দেখলাম? আমরা কনসাইনারের বইতে কিছু জার্নাল এন্ট্রির ট্রানজ্যাকশনের নিয়মগুলো দেখলাম। এই সংক্রান্ত বিষয় পর্যন্ত এই লেকচারটা ওয়াচ করার পরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে দিবা, আমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাদের এই প্রচেষ্টাকে কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।